আসছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই আস্তে আস্তে জয়েন করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা এসছো তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। হ্যাঁ, যারা আসছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। Good morning, teacher. গুড মর্নিং। আচ্ছা, প্রথমে তোমাদের যে গত সপ্তাহে এক্সাম নিলাম সেইটা নিয়ে আমি একটু কথা বলি, তারপরে ক্লাস শুরু করি। যে তোমরা এখানে অনেকেই 10 পেয়েছো, ঠিক আছে, অনেকেই 10 পেয়েছো, কিন্তু হাতে গোনা কয়েকজন, আমি নাম বলবো, ওদের নাম বললে সুবিধা হবে। একজন পেয়েছে। Assalamualaikum, ma'am. ওয়ালাইকুম Miss, আসসালাম। Assalamualaikum. Miss, ওয়ালাইকুম Assalamualaikum. আসসালাম। যারা দেরিতে জয়েন করছো তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলছিলাম, যারা অনেক ওয়ালাইকুম আসসালাম, যারা অনেক কম মার্ক পেয়েছো আমি একটু নামটা মেনশন করব, ঠিক আছে? নাম মেনশন করলে তোমাদেরই সুবিধা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে হচ্ছে তোমার রোল হচ্ছে 386, ফারজানা মিম। 386 ফারজানা মিম, তুমি কি আছো? যদি তুমি থেকে থাকো তাহলে ম্যাম, একটু। আপনার কথা অনেক স্লোলি শোনা যাচ্ছে। স্লোলি শোনার তো কোনো কারণ নাই, আমি তো ওয়াইফাইটা ঠিক করেছি। তোমরা কি সবাই স্লোলি শুনতে পাচ্ছো? No, Miss. আসসালামু আলাইকুম ম্যাম। No, নো Miss. ম্যাম, আমারটা ঠিক Clear আছে। শুনতে পা- সেটাই, এখন তো স্লো হওয়ার কোনো কারণ নাই, আমি আমার কানেকশনটা ঠিক করে নিয়েছি। আচ্ছা, যেটা বলছিলাম, ফারজানা মিম, তুমি যদি থেকে থাকো তাহলে রিপ্লাই করতে হবে। ফারজানা মিম মিস, 386। আরেকটু পরে যদি আপনি নামগুলা বলেন তাহলে হয়তো বা ভালো হবে, কারণ এখনো তো অনেকে জয়েন করেননি। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু পরে নামগুলা বলি, ঠিক আছে? আর যারা হচ্ছে তোমার 10-এ 10 পেয়েছে অনেকেই আছে। সাকুরা আছো? সাকুরা, সাকুরা কি আছো? 336। আচ্ছা, গত ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, করছো সবাই? ম্যাম। আমি নাম মেনশন করে বলবো, সে আমাকে বলবা হোমওয়ার্কটা কি করেছো, নাম মেনশন করে, ঠিক আছে? আচ্ছা, ফারিয়া 344। ফারিয়া 344। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি বলো তো তুমি কি লিখেছো খাতায়? হোমওয়ার্ক মিস যেটা হ্যাকফিশ, ছিল। হ্যাঁ হ্যাঁ, মিস, হ্যাকফিশ ও ল্যাম্পের মধ্যে পার্থক্য হচ্ছে হ্যাকফিশের পৃষ্ঠীয় হচ্ছে পাখনাবিহীন আর ল্যাম্পের হচ্ছে একটি বা দুইটি পৃষ্ঠীয় পাখনাযুক্ত। তারপর হ্যাকফিশের হচ্ছে গলবিলের দুপাশে মোট 5 থেকে 15টি জোড়া ফুলকা রন্ধ্র বিস্তৃত, আর ল্যাম্পের হচ্ছে পৃথক ফুলকা রন্ধ্র সহ 7 জোড়া ফুলকা রয়েছে। হ্যাঁ। তারপরে হ্যাগফিশের হচ্ছে নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত, আর ল্যাম্পের হচ্ছে নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত নয়। আর হ্যাগফিশের হচ্ছে লার্ভা দশা নেই আর ল্যাম্পের হচ্ছে লার্ভা দশা আছে। নাম মিস বলতে আমি হবে, 5টাই লার্ভা লিখছি। দশার নামটা কি? সরি মিস, এটা তো লিখি নেই। আচ্ছা, আমি আরো দুইটা একটু অ্যাড করি তোমার সাথে। তুমি যে লার্ভা দশাটা বললা যে হ্যাগফিশে নেই কিন্তু তোমার ইয়েতে আছে, ল্যাম্প্রেতে আছে, বলতে হবে অ্যামোসিক লার্ভা। হ্যাঁ, আর একটা অ্যাড করবা হচ্ছে গিয়ে তোমার মিক্সিনি শ্রেণীর প্রাণীদের হ্যাগফিশ বলা হয়। আর এখানে বলবা হচ্ছে ল্যাম্প্রেতে বলবা সেফালাস্পিডোমরফি শ্রেণীর প্রাণীদের বলা হচ্ছে ল্যাম্প্রে, ঠিক আছে? আর আচ্ছা মিস। আচ্ছা, আর একটা অ্যাড করবা হচ্ছে গিয়ে মুখচুম্বী অনুপস্থিত বলবা ইয়েতে হ্যাগফিশে, আর ল্যাম্প্রেতে বলবা হচ্ছে মুখচুম্বী হচ্ছে
এখানে থাকবে কিন্তু ওখানে থাকবে হচ্ছে হ্যাঁ ম্যাম, দুটাতে তো আছে। না, ওইখানে থাকবে না, তোমার হচ্ছে হ্যাক ফিশে থাকবে না, কিন্তু ল্যাম্প্রেতে মুকচুঙ্গি বা বুকাল ফানেল যেটা সেটা থাকবে। এটা দিবা, অ্যাড করবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা হয়েছে, মিস। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু এরপরে আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে বলবে মিম 391, মিম 391। আচ্ছা, একটু দ্রুত রিপ্লাই করতে হবে, ঠিক আছে? তাই সবাই ইয়ে করো। আচ্ছা, এখানে হচ্ছে তোমার মুনা 328, মুনা 328, তুমি কি আছো? Yes, ম্যাম। হ্যাঁ, বলো কি লিখেছো? হ্যাগফিশ ও ল্যাম্প্রের মাঝে পার্থক্য হলো হ্যাগফিশ ভার্টিব্রাটা উপপর্বের সুপার ক্লাস 1 সাইক্লোস্টোমাটা এর ক্লাস 1 মিক্সিনি এর অন্তর্ভুক্ত প্রাণী। ল্যাম্প্রে ভার্টিব্রাটা উপপর্বের সুপার ক্লাস 1 সাইক্লোস্টোমাটা এর ক্লাস 2 পেট্রোমাইজেন্টিডা এর অন্তর্ভুক্ত প্রাণী। আচ্ছা, হ্যাগফিশের পিচ্ছিল গ্রন্থিযুক্ত, ত্বকে আবৃত এবং পৃষ্ঠীয় পাখনাবিহীন। ল্যাম্প্রে দেখতে বাইন মাছের মতো। পরিণত ল্যাম্প্রের দেহ সরু এবং একটি বা দুটি পৃষ্ঠীয় পাখনা রয়েছে। হ্যাগফিশের গলবিলের দুপাশে মোট 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। ল্যাম্প্রে এর পৃথক ম্যাম ফুলকা আসসালামু রন্ধ্র সহ আলাইকুম। 7 জোড়া ফুলকা রয়েছে। হ্যাঁ। হ্যাগফিশের কোনো লার্ভা দশা থাকে না। ল্যাম্প্রের অ্যামোসিট নামক লার্ভা দশা থাকে। আর হ্যাগফিশের মুখ প্রান্তে অবস্থিত এবং 4 জোড়া কোর্সিকায় পরিবৃত। ল্যাম্প্রের মৌখিক চাকতিটি চোষকের কাজ করে এবং কেরাটিনময় দাঁত রয়েছে। আচ্ছা, 5টা দিলেই হবে, ঠিক আছে? তোমার এতগুলো পার্থক্য লিখতে হবে না। আর আমি একটু ফাইনালি বলে দিচ্ছি, আমি আর জিজ্ঞেস করবো না, তোমরা একটু হচ্ছে গিয়ে দাগিয়ে নাও অথবা খাতায় লিখে নাও, ঠিক আছে? 1 নম্বরে দিবা হচ্ছে মিক্সিনি শ্রেণীর প্রাণীদের বলা হচ্ছে হ্যাগফিশ, আর ল্যাম্প্রেতে দিবা হচ্ছে সেফালাস্পিডোমরফি শ্রেণীর প্রাণীদের বলা হচ্ছে ল্যাম্প্রে, ঠিক আছে? 2 নম্বরে দিতে পারো যে তোমার মুখ ছিদ্রের কথাটা, যে হ্যাগফিশে মুখ ছিদ্র থাকবে 5 থেকে 15 জোড়া, আর ল্যাম্প্রেতে থাকবে ফুলকা ছিদ্র যেটা সেটা থাকবে 7 জোড়া, এটা দিবা। 3 নম্বরে দিবা হচ্ছে লার্ভা দশা, যেটা কিনা হ্যাগফিশে থাকবে না, কিন্তু ল্যাম্প্রেতে যে লার্ভা দশা উপস্থিত থাকবে এটার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা। আর কয়টা হলো? 3টা হলো। আচ্ছা, 4 নম্বরে দিতে পারো যে তোমার ওই যে মুকচুঙ্গি বা বুক্কাল ফানেল যেটা, সেটা হচ্ছে হ্যাগফিশে অনুপস্থিত কিন্তু ল্যাম্প্রেতে উপস্থিত থাকবে। আর যেটা দিবা হচ্ছে উদাহরণটা দিবা, হ্যাগফিশের উদাহরণ হচ্ছে মিক্সিন গ্লুটিনোসা, আর ল্যাম্প্রেতে হচ্ছে পেট্রোমাইজন ম্যারিনাস। বুঝতে পেরেছো? মোটামুটি এই 5টা 6টা দিলেই হবে। আর তোমরা যে বললা এগুলো তো অবশ্যই দিবা, সাথে এগুলো অ্যাড করবা। আচ্ছা, ঠিক আছে, আমি আর জিজ্ঞেস করছি না। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলি, হোমওয়ার্ক আমি যেগুলো দেই তোমরা প্রত্যেকেই খাতায় লিখবে, যখন হচ্ছে কলেজ শুরু হয়ে যাবে আমি চেক করব, ঠিক আছে? আমি যেন প্রত্যেকের খাতায় সিরিয়াল মানে ডেট ওয়াইজ দেখতে পাই যে এই ডেটে এই হোমওয়ার্ক ছিল। আচ্ছা, তাহলে আজকের লেকচারটি শুরু করি। তার আগে আমি একটু পরীক্ষা নিয়ে কথা বলবো। 2 পেয়েছে একজন হচ্ছে ফারজানা মিম 386 রোল। তুমি যদি থেকে থাকো একটু রিপ্লাই করতে হবে। ফারজানা মিম 386, সে 2 পেয়েছে। এটা আসলে এক্সামটা কি খুব কঠিন হয়েছিল বলো তো? তোমরা একটু বলো আমাকে, আমি কি কঠিন করছি? কথা বলো, কথা বলতে হবে তো। কঠিন ছিল না, তারপরে যদি 2 এরকম 3 এরকম পাও, এটা আসলে দুঃখজনক। আর একজন পেয়েছে হচ্ছে তোমার 4 পেয়েছে একজন আফরিনা আক্তার মিম 312। আচ্ছা, আমি এখন যারা একটু বেশি পেয়েছে ওদের নামগুলো একটু মেনশন করবো। 10-এ 10 পেয়েছে।
10-এ 10 পেয়েছে হচ্ছে হুমায়রা কবির হিয়া, মিথিলা, নুসরাত জাহান মিম, আয়েশা, তারপরে হচ্ছে সুমাইয়া শারমিন, মাদিহা সামিহা, মাসুমা আলমগীর, ফারজানা ইয়াসমিন, জোবাইদা নাজ। আচ্ছা, অনেকেই আছে, ঠিক আছে, সবার নাম না বলি অনেক সময় লস হবে। আচ্ছা, তোমাদেরকে অনেক ধন্যবাদ, 10-এ 10 পেয়েছো এই জন্য। আচ্ছা, আমি তাহলে একটু শুরু করি। ম্যাডাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে, আমরা আজকে ভার্টিব্রাটার যে তোমার ভার্টিব্রাটার যে অ্যাগনাথা ছিল সেটা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা ন্যাথোস্টোমাটা, ভার্টিব্রাটার যে ন্যাথোস্টোমাটা সেটার যে ক্লাসগুলো সেগুলো সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কনড্রিকটিস, ঠিক আছে। প্রথমে যে ন্যাথোস্টোমাটার মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কনড্রিকটিস। আচ্ছা, তাহলে কনড্রিকটিস যেটা সেটা হচ্ছে সাধারণত তোমার কোমলাস্থি নির্মিত অন্তঃকঙ্কালযুক্ত মাছদের কনড্রিকটিস বলা হয়। কনড্রিকটিস কাদের বলা হয়? সাধারণত যাদের অন্তঃকঙ্কাল তোমার কোমলাস্থি বা তরুণাস্থি নির্মিত তাদেরকে বলা হচ্ছে কনড্রিকটিস, ঠিক আছে। আচ্ছা, এদের মেইন কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমি বলবো। এদের যে হচ্ছে তোমার পৃষ্ঠপাখনা যেটা সেটা হচ্ছে হেটারো সার্কাল। আচ্ছা, এখানে হেটারো সার্কাল বলতে কি বোঝানো হচ্ছে বলতো? হেটারো সার্কাল মানে কি, পারছো না? আচ্ছা, হেটারো সার্কাল হচ্ছে তোমার পৃষ্ঠপাখনার অংশ দুটি হচ্ছে তোমার অসমান। অসমান। হ্যাঁ, পৃষ্ঠপাখনার যে অংশ, এখানে তো পুচ্ছ পাখনা দেওয়া। বুঝি নাই কি? হ্যাঁ, পুচ্ছ পাখনাই তো বললাম, পুচ্ছ পাখনার অংশ দুটো অসমান হবে তোমার। হেটারো সার্কাল যে পুচ্ছ পাখনার অংশ দুটো অসমান, সেটা হচ্ছে হেটারো সার্কাল। আর যদি বলি হোমো সার্কাল তাহলে কি বলবা? যদি বলতাম যে হোমো সার্কাল তাহলে কি বলতে হতো? এখানে হোমো সার্কাল সমান। পুচ্ছ পাখনার অংশ দুটো হচ্ছে সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে হেটারো সার্কাল। তারপরে হচ্ছে এদের ক্লাস্পার গঠন করে। ক্লাস্পারটা কি? পুরুষ মাছে তোমার শ্রোণী পাখনা রূপান্তরিত হয়ে সঙ্গম অঙ্গ গঠন করে, এটাকে বলা হচ্ছে ক্লাস্পার, ঠিক আছে। আচ্ছা, এরপরে এদের ত্বক হচ্ছে প্লাকয়েড আইসে আবৃত। এদের ত্বক হচ্ছে প্লাকয়েড আইসে আবৃত, ঠিক আছে। ত্বক যে আইস থাকবে, আইস হচ্ছে তোমার প্লাকয়েড। আচ্ছা, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার বলতে পারো যে মাথার দুপাশে ফুলকারন্ধ্র থাকে 5 থেকে 7 জোড়া। এদের যে ফুলকারন্ধ্র থাকবে সাধারণত ফুলকা ছিদ্র থাকবে 5 থেকে 7 জোড়া, ঠিক আছে। এরপরে বলতে পারো তোমার যে পটকা বা এয়ার ব্লাডার, এটা হচ্ছে অনুপস্থিত। পটকা বা এয়ার ব্লাডার যেটা সেটা হচ্ছে অনুপস্থিত। আচ্ছা ম্যাম, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, বাকিরা তো শুনতে পাচ্ছে, তুমি কেন পাচ্ছ না? একটু একটু তোমার নেটটা একটু ঠিক করো, ঠিক আছে। ওর নেটে হয়তো বা প্রবলেম হ্যাঁ, ম্যাডাম। হয়তো বা ওর নেটে সমস্যা, কারণ আমার নেট আমি ঠিক করেছি, প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তাহলে কি বলছিলাম যে তোমার পটকা, বায়ু পটকা যেটাকে বলে বা এয়ার ব্লাডার, সেটা হচ্ছে অনুপস্থিত থাকবে। আমি 5টা বলি বৈশিষ্ট্য, 5 থেকে 6টা, এটা মনে রাখবে। এখানে তো অনেকগুলো আছে, এতগুলো মনে রাখতে হবে না। তোমরা মেইনলি যেটা মনে রাখবা, কনড্রিকটিসে যে পুচ্ছ পাখনার অংশ দুটি অসমান বা হেটারো সার্কেল, ঠিক আছে। 2 নম্বরে বলতে পারো যে এদের হচ্ছে ত্বক প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত। এটা অবশ্যই বলবা যে ত্বক হচ্ছে প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত। এরপরে ফুলকা ছিদ্র সাধারণত 5 থেকে 7 জোড়া, ঠিক আছে। এরপরে বলতে পারো বায়ু পটকা বা এয়ার ব্লাডার অনুপস্থিত থাকবে। এরপরে ক্লাস্পারের কথাটা বলতে পারো, পুরুষ মাছে শ্রোণী পাখনা রূপান্তরিত হয়ে ক্লাস্পার গঠন করে, ঠিক আছে। মোটামুটি এই এই জিনিস। আর একটা সেটা বলবা যে অন্তঃকঙ্কাল কোমলাস্থি বা তরুণাস্থি নির্মিত। মোটামুটি এই কথাগুলো বললেই হবে। আচ্ছা, এরপরে এর যে উদাহরণগুলো একটু দেখো। উদাহরণ হচ্ছে হাঙ্গর, যেটা স্কলিওডন। হাঙ্গরের কয়েকটা, তুর্কি হাঙ্গর, হাতুড়ি হাঙ্গর। তারপরে হচ্ছে ইলেকট্রিক রে, যেটাকে টর্পেডো বলা হচ্ছে।
মোটামুটি কয়েকটা উদাহরণ মনে রাখবা, স্কলিওটন, তারপরে হচ্ছে তোমার এই যে হাতুড়ি হাঙ্গর, টর্পেডো, ইলেকট্রিক রে, এগুলো মনে রাখবা। আচ্ছা, এই মাছগুলার ছবি একটু দেখো। এই যে স্কলিওটন হাঙ্গর দেখেছো, টিভিতে দেখেছো? আচ্ছা, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে অ্যাক্টিনোকেরিজি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিনোকেরিজি। আচ্ছা, এটা হচ্ছে তোমার অ্যাক্টিনোকেরিজি মেরুদণ্ডী প্রাণীর একটি প্রাধান্য বিস্তারকারী শ্রেণী এবং এর শ্রেণীভুক্ত মাছকে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বা রেফিং ফিশ বলা হচ্ছে। আচ্ছা, এদেরকে হচ্ছে কি বলা হচ্ছে? রেফিং ফিশ বলা হচ্ছে বা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে উদাহরণ, এর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু দেখো। অন্তকঙ্কাল, এদের হচ্ছে অন্তকঙ্কাল আগেরটাই বলেছিলাম কোমলাস্থি নির্মিত, কিন্তু এদের অন্তকঙ্কাল হচ্ছে অস্থি থেকে উৎপন্ন হয়, তাই অস্থি নির্মিত। এদের অন্তকঙ্কাল হচ্ছে অস্থি নির্মিত। আচ্ছা, ওইখানে যে পয়েন্টগুলো বলেছো এখানে সেম পয়েন্টগুলাই বলবা, কিন্তু একটু আলাদা হবে। অন্তকঙ্কালের কথাটা বলবা যে অস্থি নির্মিত, এরপরে যেটা বলবা সেটা হচ্ছে আইস হচ্ছে সাইক্লয়েড বা কিনয়েড। আচ্ছা, আগেকে বলেছেন প্ল্যাকয়েড আইস থাকবে, কিন্তু এখানে বলবা হচ্ছে আইসের কথাটা, আইস হচ্ছে সাইক্লয়েড বা কিনয়েড। এদের যে আইস থাকবে সেটা হচ্ছে সাইক্লয়েড বা কিনয়েড। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে হোমোসার্কাল দেখো, 2 নম্বরে যেটা আছে হোমোসার্কাল, এদের যে পাখনা, যেটা উচ্চ পাখনা, সেটা হচ্ছে হোমোসার্কাল বা অংশ দুটি হচ্ছে সমান। ঠিক আছে? পুচ্ছ পাখনার অংশ দুটি যদি সমান হয় তাহলে হচ্ছে হোমো সার্কেল। আচ্ছা, এই যে তারপরে 4 নম্বরে দেখো এখানে যে আইসের কথাটা আছে, আইস সাইক্লয়েড হতে পারে, কিনয়েড বা গ্যানয়েড আইস দ্বারা আবৃত। আইস হচ্ছে সাইক্লয়েড, কিনয়েড বা গ্যানয়েড আইস দ্বারা এদের দেহটা আবৃত। আচ্ছা, এরপরে দেখো কানকো বা অপারকুলাম থাকে। 5 নম্বরে যেটা আছে কানকো বা অপারকুলাম থাকবে। এরপরে পটকা বা এয়ার ব্লাডার যেটা, সেটা হচ্ছে থাকবে। ঠিক আছে? মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো দিলেই হবে। আচ্ছা, তাহলে যদি বলি যে অ্যাক্টিনোকেরিজি এবং কন্ড্রিকথিসের মধ্যে পার্থক্য লিখো, লিখতে পারবা তো? যদি অ্যাক্টিনোকেরিজি এবং কন্ড্রিকথিসের মধ্যে জি মিস। পার্থক্য লিখতে বলে তাহলে লিখতে পারবা। আচ্ছা, ঠিক আছে, এটা খুব আসে। আচ্ছা, এখন দেখো উদাহরণ কি আছে। উদাহরণ হচ্ছে কাতলা মাছ। সাইন্টিফিক নেম কাতলা, এটা খুব সহজ, এটা মনে রাখবা। এরপরে হচ্ছে চিতল, নটকেরাস চিতালা, পাঙাশ, পাঙ্গাসিয়াস, এটাও খুবই ইজি একটা সাইন্টিফিক নেম। তারপরে হচ্ছে ইলিশ, এটা তো মনে রাখবাই। দেখো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে মাছের ছবিগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে যে ক্লাসটা আসবে, তোমাদের এক্সাম রুটিন পেয়েছো তোমরা? সিটি 1 এর যে রুটিনটা পেয়েছো সবাই? জি জি মিস। ম্যাম। মিস বায়োলজি, কিন্তু বলো। কিন্তু ওখানে শুধু বায়োলজি লেখা বা ফিজিক্স এরকম গ্রুপ সাবজেক্টের নাম লেখা, ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার ওটা লেখা নেই। না, ওটা লেখা থাকবে না, কারণ তোমাদের এটা পরীক্ষা যেটা হবে কম্বাইন্ড, হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়েই পরীক্ষাটা হবে। বুঝতে পারছো? মানে একদিন ফার্স্ট পেপার আর একদিন সেকেন্ড পেপার এরকম হবে না, ওই একটা পরীক্ষায় দিবা 2টা পেপার মিলিয়ে। মিস এটা কি শুধু ক্লাস টেস্টের জন্য নাকি আমাদের হাফ ইয়ারলি বা ফাইনাল এক্সাম এরকম থাকবে? এটা হচ্ছে তোমাদের এই যে মার্কটা পাবা সেটা কিন্তু অ্যাড হবে, এটাকে মানে সিরিয়াস না এটা ভাবার কোনো কারণ নাই, এটা সিরিয়াসলি দিতে হবে এবং এই মার্কটা অ্যাড হবে। বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, আর যেটা বলছিলাম যে আমি তো মোটামুটি শেষ করে ফেলেছি এই অধ্যায়টা, তোমাদের প্রথম অধ্যায়। অন্য এইগুলার কি অবস্থা, সাবজেক্টগুলোর কি অবস্থা? কেমিস্ট্রি বা ফিজিক্সে শেষ করে ফেলেছে স্যার? অন্য সাবজেক্টের কথা জিজ্ঞেস করছি, শেষ হয়েছে নাকি মোটামুটি? আর মিস বায়োলজি, কেমিস্ট্রি এখনো সম্পূর্ণ শেষ হয়নি। ফার্স্ট পেপারের কি অবস্থা বলো তো? ফার্স্ট পেপার কি শেষের দিকে?
হ্যাঁ মিস, প্রায় শেষের দিকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সার্কুট নিয়ে একটু বলি। কোশ্চেন ছিল। সার্কুট হচ্ছে তোমার এই শ্রেণীভুক্ত মাছগুলো অত্যন্ত আদি প্রকৃতির এবং যুগ্ম পাখনাগুলো মাংসল খণ্ড বিশিষ্ট বলে এদেরকে লোবফিং ফিশ বলা হচ্ছে। আচ্ছা, এর আগেরটা কেরিজিকে বলা হচ্ছে রে ফিং ফিশ, কিন্তু এই সার্কুট কেরিজিকে বলা হচ্ছে লোবফিং ফিশ। ঠিক আছে, যুগ্ম পাখনাগুলো মাংসল খণ্ড বিশিষ্ট, এজন্য এদেরকে লোবফিং ফিশ বলা হচ্ছে। আচ্ছা, এদের হচ্ছে কি কি বলবা এখানে? এদের অন্তঃকঙ্কাল অস্থিময়, এদেরও অন্তঃকঙ্কালটা অস্থিময় এবং দেহ গ্যানয়েড আইস দ্বারা আবৃত। এদের অন্তঃকঙ্কাল অস্থিময়। এরপরে বলবা হচ্ছে গিয়ে এদের যে হচ্ছে আইসের প্রকৃতি কি হবে? আইস হচ্ছে গ্যানয়েড ধরনের, বা এদের ত্বক গ্যানয়েড আইস দ্বারা আবৃত। ঠিক আছে, এরপরে কসময়েড, গ্যানয়েড বা কসময়েড হতে পারে। 3 নম্বরে দেখো। আচ্ছা, এরপরে হচ্ছে এদের পুচ্ছ পাখনা ডিফাই সার্কাল। পুচ্ছ পাখনা যেটা, এটা হচ্ছে ডিফাই সার্কাল। আচ্ছা, যদি বলে হচ্ছে ডিফাই সার্কাল কেন, তখন এটা বলবা এদের সুচালো লেজের প্রান্ত পর্যন্ত মেরুদণ্ড বিস্তৃত থাকে, বা এই সুচালো লেজের প্রান্ত পর্যন্ত এদের এই যে পাশে দেখো ডিফাই সার্কাল পুচ্ছ পাখনা দেখতে পাচ্ছ একটা ছবিতে। এই যে এই ধরনের যে তোমার পুচ্ছগুলো, যেসব মাছে এই রকমের পুচ্ছ থাকবে এদেরকে বলা হচ্ছে ডিফাই সার্কাল। পুচ্ছ পাখনা একে বলা হচ্ছে ডিফাই সার্কাল। তাহলে ডিফাই সার্কাল হচ্ছে সুচালো লেজের প্রান্ত পর্যন্ত মেরুদণ্ড বিস্তৃত থাকবে। আচ্ছা, এরপরে যেটা, এটা হচ্ছে এদের কানক অস্থিময় ফুলকাশ দ্বারা সমর্থিত, ফুলকা কানক দ্বারা আবৃত থাকে এবং একলিঙ্গ প্রাণী। আচ্ছা, ডিফাই সার্কালের আর একটা মানে সংজ্ঞাও বলি, এটা মনে রাখো যে পৃষ্ঠীয় অঙ্কীয় পাখনা একীভূত হয়ে অভিন্ন ও নমনীয় পাখনা হিসেবে লেজকে ঘিরে অবস্থান করে। পৃষ্ঠীয় ও অঙ্কীয় পাখনা একীভূত হয়ে অভিন্ন ও নমনীয় পাখনা হিসেবে লেজকে ঘিরে অবস্থান করে। ঠিক আছে, এটা মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে যেটা বলবা বায়ুথলি বা পটকা থাকে। এদের বায়ুথলি বা পটকা থাকে, যেটা কিনা এদেরকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। এদের বায়ুথলি বা পটকা থাকবে, যেটা কিনা এদের পানিতে ভেসে থাকতে সাহায্য করে। আচ্ছা, মোটামুটি অনেকগুলো বৈশিষ্ট্য তোমার অ্যাক্টিনোকেরিজির মতো, মাত্র কয়েকটা হচ্ছে একটু ভিন্ন, যেমন এদের পুচ্ছ পাখনার কথাটা একটু ভিন্ন আছে, আর আইসের কথাটা ভিন্ন আছে, আর মোটামুটি সবই আর আচ্ছা, এই যে তোমার সার্কোপটেরিজির যে মাছগুলো, এগুলো দেখো উদাহরণে কি আছে? আফ্রিকান লাংফিশ। আফ্রিকান লাংফিশ হচ্ছে প্রোটোপটেরাস। আমেরিকান লাংফিশ সেটা হচ্ছে লেপিডোসিরেন। আমেরিকান লাংফিশ লেপিডোসিরেন। এরপরে অস্ট্রেলিয়ান লাংফিশ। আচ্ছা, এরা সাধারণত লাংফিশ নামে পরিচিত। লাংফিশের কয়েকটি ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে আফ্রিকান, আমেরিকান এবং অস্ট্রেলিয়ান। এটা আলাদা আলাদা সায়েন্টিফিক নেম মনে রাখবা। যদি আসে অস্ট্রেলিয়ান লাংফিশের সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম লিখো, তাহলে এটা দিতে হবে। এটা দিলে কিন্তু হবে না। লাংফিশ যেটা চাবে সেটাই দিতে হবে, আর একটা দিলে হবে না। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়ান লাংফিশের নিওসেরাটোডাস ফরস্টেরি। আচ্ছা, প্রোটোপটেরাস, লেপিডোসিরেন, নিওসেরাটোডাস। নেক্সট, আচ্ছা নেক্সট যেটা, সেটা হচ্ছে অ্যামফিবিয়া নিয়ে কথা বলো। ক্লাস 4 অ্যামফিবিয়া। ক্লাস 4 যেটা, সেটা হচ্ছে অ্যামফিবিয়া। আচ্ছা, অ্যামফিবিয়ার অন্তর্ভুক্ত প্রাণী কি কি? খুবই কমন একটা প্রাণীর নাম বলো যেটা অ্যামফিবিয়ার অন্তর্ভুক্ত। কি? ব্যাং। ব্যাং। আচ্ছা, ম্যাম টিকটিকি। ব্যাং টিকটিকি না। আচ্ছা, এদের বৈশিষ্ট্যগুলো দেখো, খেয়াল করো বৈশিষ্ট্যগুলা। এরা হচ্ছে এদের দেহত্বক নগ্ন, গ্রন্থিময় ও সিক্ত। এদের যে দেহত্বক, এদের দেহত্বকটা কি হবে? নগ্ন, গ্রন্থিময় ও সিক্ত। ঠিক আছে, এদের লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস থাকে। এদের লার্ভা দশায় কি থাকবে? ফুলকা, এবং পূর্ণাঙ্গ দশায় কি বলো? মিস লার্ভা দশা কি?
লার্ভা দশা হচ্ছে কোন একটা প্রাণীর যে অপরিণত দশা, কোন একটা প্রাণীর যে শিশু অবস্থা যেটা, সেটাই হচ্ছে লার্ভা দশা, যেটাকে অপরিণত দশাও বলা হচ্ছে। হ্যাঁ, ভ্রূণ অবস্থা বলা হচ্ছে। হ্যাঁ, ভ্রূণ অবস্থায়। লার্ভা দশার প্রাণী হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রাণীর সাথে হচ্ছে কোনো ধরনের মিল থাকবে না, ঠিক আছে। আচ্ছা, লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস থাকে। আর এদের যে হচ্ছে অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল বিদ্যমান। এদের অগ্রপদে কয়টি থাকবে? অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল বিদ্যমান। আচ্ছা, তোমাদের এখানে যেটা আছে প্রতিপদে 4 থেকে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে, এখানে এটা আছে, কিন্তু একটু যদি ভেঙে বলো তাহলে বলতে হবে যে অগ্রপদে 4টি কিন্তু পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলবা সেটা হচ্ছে এক্টোথার্মিক। আচ্ছা, এক্টোথার্মিক বলতে কি বোঝো? এক্টোথার্মিক হচ্ছে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল। আচ্ছা, এক্টোথার্মিক হচ্ছে তোমার দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল। আচ্ছা, এরপরে এদের হৃৎপিণ্ড যেটা, হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, 3 প্রকোষ্ঠের মধ্যে হচ্ছে তোমার 2টি অলিন্দ এবং 1টি নিলয় থাকবে। হৃৎপিণ্ড যেটা সেটা হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, যার মধ্যে 2টি অলিন্দ ও 1টি নিলয় থাকবে। আর এদের যে লার্ভা সেটা হচ্ছে জীবনচক্রে ট্যাডপোল নামক লার্ভা দশা বিদ্যমান। এদের জীবনচক্রে ট্যাডপোল নামক লার্ভা দশা বিদ্যমান থাকবে। আচ্ছা, মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো দিলেই হবে। আর এখানে দেখো কিছু উদাহরণ আছে, যেমন কোনো ব্যাঙ, গেছো ব্যাঙ, সোনা ব্যাঙ, প্রত্যেকটা ব্যাঙের আলাদা করে উদাহরণ আছে। আচ্ছা, এদের লার্ভা দশা যেটা সেটা হচ্ছে ব্যাঙাচি, ব্যাঙাচিও বলা হচ্ছে লার্ভা দশাকে। কিন্তু লার্ভা দশায় কোনো ফুলকা থাকবে না নাকি? লার্ভা দশায় ফুলকার সাহায্যে তোমার শ্বসন সম্পন্ন করে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুসের সাহায্যে এদের শ্বসন সম্পন্ন হয়। আচ্ছা, এরপরে আচ্ছা এখানে আমি আর একটা অ্যাম্ফিবিয়ার অন্য বই থেকে একটু দিয়ে দিয়েছি, তোমরা দেখলে দেখতে পারো এটা। আচ্ছা, এরপরে আছে রেপটিলিয়া। আচ্ছা, রেপটিলিয়া যেটা একটু আগে যে বললাম টিকটিকি, কে বলছো? টিকটিকি হচ্ছে রেপটিলিয়ার অন্তর্ভুক্ত। আচ্ছা ম্যাম, আমি বলছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো রেপটিলিয়ার যে বৈশিষ্ট্যগুলো একটু দেখো। দেহত্বক শুষ্ক ও গ্রন্থিবিহীন। আচ্ছা, ইয়াতে অ্যাম্ফিবিয়াতে যেমন বললাম গ্রন্থিযুক্ত এবং সিক্ত, কিন্তু রেপটিলিয়াতে কি হবে? দেহত্বকটা শুষ্ক ও গ্রন্থিবিহীন এবং তোমার শক্ত প্লেট দিয়ে আবৃত, আইস এপিডার্মাল আইস বা শক্ত প্লেট দিয়ে আবৃত। আচ্ছা, এরাও হচ্ছে এক্টোথার্মিক, এরাও হচ্ছে এক্টোথার্মিক। আচ্ছা, এরপরে হচ্ছে প্রতি পদে 5টি নখরযুক্ত আঙ্গুল থাকে। আচ্ছা, অ্যাম্ফিবিয়াতে বলেছিলাম নখরবিহীন আঙ্গুল থাকবে, কিন্তু এদের নখরযুক্ত আঙ্গুল থাকবে এবং প্রতিটি পদে 5টি করে, ঠিক আছে, প্রতিটি পদে 5টি করে নখর যুক্ত তোমার আঙ্গুল থাকবে। আচ্ছা, এরপরে যেটা বলতে পারো যে হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ যুক্ত। এদের যে হৃৎপিণ্ড তোমার হচ্ছে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট নয়, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে কুমির। ব্যতিক্রম যেটা সেটা হচ্ছে কুমির। কুমিরের হৃৎপিণ্ডটা সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা হচ্ছে রেপটিলিয়ার একটি অনন্য বৈশিষ্ট্য, ঠিক আছে। রেপটিলিয়ার একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু ব্যতিক্রম হচ্ছে কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এরা কি? এরা হচ্ছে গিয়ে তোমার ডিম পাড়ে, ঠিক আছে। এরা হচ্ছে ডিম পাড়ে বা ওভিপ্যারাসও বলা হয়। এরা হচ্ছে ডিম পাড়ে বা ওভিপ্যারাসও বলা হচ্ছে। এই যে কিছু কিছু দেখো, আমি বৈশিষ্ট্য কিছু কিছু এখানে লিখে রাখছি কলম দিয়ে, কিছু কিছু বৈশিষ্ট্য এখানে লেখা আছে, এগুলো একটু দেখবা। এদের শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস। কথা বলবা না, সাউন্ড আসছে কিন্তু। এই সাউন্ড অফ করো। আপনি মিউট অল দিয়ে দেন। আচ্ছা, দেখো এখানে হচ্ছে যে উদাহরণগুলো সেগুলো আছে, যেমন হচ্ছে তোমার টিকটিকি, গোখরা সাপ,
কোকড়া সাপের ইয়াটা খুবই ইজি, নাজা নাজা। তারপরে হচ্ছে গিয়ে কচ্ছপ, ঘড়িয়াল, গ্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস, ঘড়িয়াল। তারপরে হচ্ছে তোমার কচ্ছপ যেটা বলতে পারো, এই তো। তারপরে হচ্ছে উড়ন্ত টিকটিকি, ভ্যারানাস, যেটা হচ্ছে গুই সাপ। ভ্যারানাসকে বলা হচ্ছে গুই সাপ। তো এগুলো মনে রাখবা। আজকে কি টাইমে হবে? তোমাদের ক্লাস শুরু হবে কখন? 11টায়? 11টায়। আচ্ছা, আমি একটু সময় বেশি নেই আজকে, আমি একটু শেষ করতে চাচ্ছি আজকে, দেখি জানি না শেষ হবে। আচ্ছা, এরপরে যেটা আছে এভিস। হ্যাঁ, এভিস বা পাখি। এভিস বা পাখি যেটা, সেটা দেখো, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে ইয়েগুলা বৈশিষ্ট্যগুলো, দেহ পালকে আবৃত। দেহ হচ্ছে পালকে আবৃত, অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়। দেহ হচ্ছে পালকে আবৃত, অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়। আর এরা হচ্ছে এন্ডোথার্মিক। আচ্ছা, অ্যামফিবিয়া এবং রেপ্টিলিয়া ছিল একটোথার্মিক, কিন্তু এভিস এবং ম্যামালিয়া হচ্ছে এন্ডোথার্মিক। আচ্ছা, এন্ডোথার্মিক বলতে কি বোঝো? ম্যাম আমি কিচ্ছু শুনি না আপনার কথা। বাকিরা তো শুনতে পাচ্ছে। তুমি একটু ইয়ে করো, তোমার নেটটা একটু ভালো মতো চেক করো, তোমার নেটে সমস্যা, বাকিরা শুনতে পাচ্ছে। আচ্ছা, এন্ডোথার্মিক হচ্ছে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল নয়। এন্ডোথার্মিক বলতে কি বোঝাচ্ছে? দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল নয়। ঠিক আছে? আচ্ছা, আর হ্যাঁ বলো। মিস আমাদের মানুষের ক্ষেত্রেও তো তাহলে এরকম, মানে আমাদের কোষ তো। হ্যাঁ বললাম তো, হ্যাঁ সেটাই, ম্যামালিয়া এবং তোমার এভিস তো একই বৈশিষ্ট্য, এন্ডোথার্মিক। ঠিক আছে, মানুষের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এরপরে হচ্ছে দেহ পালকে আবৃত, অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়। এরপরে বলতে পারো যে এদের হচ্ছে ফুসফুসের সাথে অতিরিক্ত বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে। ফুসফুসের সাথে অতিরিক্ত তোমার যেটা এয়ার স্যাক বা বায়ুথলি, এটা যুক্ত থাকবে। আচ্ছা, এদের বলেছি তো, পালকের কথা বলেছি, দেহ এপিডার্মাল পালক বা এপিডার্মাল ফেদার দ্বারা আবৃত থাকে। এরপরে পদ দুই জোড়া, অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়। এরপরে বলতে পারো যে কেরাটিনাইজড আবরণে আবৃত চঞ্চুতে রূপান্তরিত এদের চোয়াল। কোনো দাঁত থাকে না। তারপরে বায়ুগহ্বর থাকে। ক্রপ এবং পেশিময় গিজার্ড বিদ্যমান, পরিপাকতন্ত্রে ক্রপ এবং পেশিময় গিজার্ড বিদ্যমান থাকে। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড যেটা, সেটা সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কি কি 4 প্রকোষ্ঠ? কি কি? 2টি অলিন্দ এবং 2টি নিলয়। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি এগুলো বৈশিষ্ট্য বললেই হবে। আর এখানে যে ইয়েগুলা, বৈজ্ঞানিক নামগুলা, সেগুলো দেখবা। দোয়েল, বনমুরগি। এরপরে আছে, মিস, হ্যাঁ বলো। পেশিময় গিজার্ড কি? আচ্ছা, তোমার গিজার্ডে থাকবে হচ্ছে পাখির যে পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্রের একটা অঙ্গ। ঠিক আছে? যেটা খাদ্য ওকে হচ্ছে, ম্যাম। খাদ্যটাকে সাধারণত কাটার ক্ষেত্রে মানে তোমার সাহায্য করে। আর ক্রপ যেটা, সেটা হচ্ছে একটা থলির মতো অঙ্গ, যেটাই খাদ্যটা জমা থাকে। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া শ্রেণী যেটা, সেটা দেখো, এরা হচ্ছে, এদের যে বৈশিষ্ট্য, এরা হচ্ছে এন্ডোথার্মিক। একটু আগে বলেছি, এন্ডোথার্মিক হচ্ছে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল নয়। আচ্ছা, এরপরে এদের দেহ লোম দ্বারা আবৃত। এদের দেহ যেটা, সেটা হচ্ছে লোম দ্বারা আবৃত। আর এদের ত্বকে কি কি কিছু গ্রন্থি থাকবে, দেখো গ্রন্থিগুলো কি? ঘর্ম গ্রন্থি, তৈল গ্রন্থি, স্তন গ্রন্থি। আর পরিণত স্ত্রী প্রাণীতে স্তন গ্রন্থি কার্যকরী থাকে। এরা ম্যামালিয়া, কারণ এদের পরিণত স্ত্রী প্রাণীতে যেটা স্তন গ্রন্থি কার্যকরী থাকে। আর এরা হচ্ছে বাচ্চাদেরকে স্তন পান করায়, এই কারণে এরা ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছেন কি? আচ্ছা, এরপরে কি? এদের বহিকর্ণ বা পিনা বিদ্যমান। এদের বহিকর্ণ বা পিনা বিদ্যমান থাকে। দেহগহ্বর মাংসল ডায়াফ্রাম দ্বারা বক্ষ ও উদর গহ্বরে বিভক্ত। ডায়াফ্রাম থাকবে, যেটা কিনা বক্ষ ও উদর গহ্বরে বিভক্ত মিস থাকবে। পিনা মানে কি? পিনা হচ্ছে তোমার কানের একটু অংশ, বহিকর্ণ। আমাদের যে কান, কানের একটু অংশ হচ্ছে পিনা। ঠিক আছে?
আচ্ছা, এরপরে হচ্ছে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের যে হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ মিস বিশিষ্ট। কানের ওই যে নরম হাড্ডিকে পিনা বল না? হ্যাঁ, এই যে তোমার তরুণাস্থি নির্মিত একটা অংশ আছে না কানে, নরম যেটা তরুণাস্থি নির্মিত, ওটাই হচ্ছে পিনা। এরপরে এদের হচ্ছে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, কিন্তু হচ্ছে তোমার উট ব্যতিক্রম, উট বা ক্যামেল যেটা সেটাই তোমার ব্যতিক্রম, এদের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত, কিন্তু অন্যান্য সকল ম্যামালসের ক্ষেত্রে কি হবে, লোহিত রক্তকণিকাটা নিউক্লিয়াস বিহীন। ঠিক আছে। আচ্ছা, এরপরে নিষেক অভ্যন্তরীণ, এরা বাচ্চা প্রসব করে যেটাকে বলা হচ্ছে ভিভিপ্যারাস। এরা বাচ্চা প্রসব করে যেটাকে বলা হচ্ছে ভিভিপ্যারাস। আর এই যে তোমার হচ্ছে গিয়ে উদাহরণগুলো এখানে দেয়া আছে, এই উদাহরণগুলো দেখবে। আচ্ছা, তাহলে তোমার আর কিছু টপিক বাকি আছে, সবই শেষ করছি আমরা, মনে হয় আর একটা ক্লাস পাবো পরীক্ষার আগে। তো কিছু পার্থক্য, ঠিক আছে, কিছু পার্থক্য আমি একটু তোমাদেরকে দেখাই দিব। সামনের ক্লাসটা বেশি লেন্দি করবো না, সামনের ক্লাসটা খুবই শর্ট করব, এক্সাম নিব সামনের ক্লাসে আবার। এই যে তোমার শেষ করছে 51 জানুয়ারি পর্যন্ত না, সবাই লিখে নাও এক্সাম কোথা থেকে কোন পর্যন্ত নিব, লিখে নাও। এক্সামটা নিব হচ্ছে করডাটা থেকে একদম তোমার ম্যামালিয়া পর্যন্ত, করডাটা থেকে ম্যামালিয়া পর্যন্ত এক্সাম সামনের ক্লাসে এক্সাম, এবং যদি কিছু বাকি থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এক্সাম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সামনের যে সিপিইউ এক্সাম যাতে ভালো হয় তোমাদের, এই জন্যই আগে আগে এক্সাম নিয়ে ফেলছি, এতে প্রিপারেশনটাও কিছুটা ভালো হবে। আচ্ছা, তাহলে এক্সাম নিব কোথা থেকে কোন পর্যন্ত বলো তো? কোথা থেকে ম্যামালিয়া পর্যন্ত এক্সাম হবে। ভালো মতো পড়বা, একদম সিরিয়াসলি পড়তে হবে। আর অ্যাটেন্ডেন্স কি সবাই দিয়ে দিয়েছো? অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে দাও, যদি কেউ এখনো না দিয়ে থাকো তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন মনে হয় নেই, তাহলে তোমরা লিভ নাও। ঠিক আছে, আমি একটু থাকবো। টিচার, হ্যাঁ বলো। টিচার ওই যে কি জানি একটোথার্মিক এটা ছিল না? হ্যাঁ, একটোথার্মিক। একটোথার্মিক এটা ওই যে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল নয়। হ্যাঁ, না না, এরকম একটোথার্মিকে পরিবর্তনশীল, কিন্তু তোমার এন্ডোথার্মিকে পরিবর্তনশীল নয়। ঠিক আছে। ও হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। মিস, আমার এখানে অনেক নেট প্রবলেম, তো তাই আপনি যে হোমওয়ার্কটা দিলেন কি আমি বুঝতে পারলাম না ঠিক মতো। হোমওয়ার্ক তো আমি দেইনি, আমি বলেছি যে আমি এক্সাম নিব সামনের সপ্তাহে, সামনের যে ক্লাসটা সেটা হচ্ছে করডাটা থেকে একদম তোমার ম্যামালিয়া পর্যন্ত। আজকে যে আমি করডাটার ক্লাস যদিও আগে আরেকটা হয়ে গিয়েছে, কিন্তু আমি এক্সামটা নিব মেইনলি, তোমাদের শেষ করেছিলাম 51 জানুয়ারি পর্যন্ত একটা এক্সাম নিয়েছি। নেক্সট যে এক্সামটা নিব করডাটা থেকে ম্যামালিয়া পর্যন্ত। ঠিক আছে, লিখে নাও তুমি। আচ্ছা মিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সবাই লিভ নাও, আমার একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা লিখবো তো খাতায়, থাকতে হবে। লিভ নাও সবাই। মিস, আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।